আমি সাকিব আবারও চলে আসলাম নতুন একটি ভ্রমণ ভিডিও নিয়ে। বাংলার ইতিহাস, ধর্ম, স্থাপত্য আর প্রকৃতির অপূর্ব মিলন যেখানে ঘটেছে সেই শহরটি বাগেরহাট। আপনাদের আজকে বাগেরহাটে স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব বাগেরহাটের ঐতিহ্য, শতাব্দী প্রাচীন মসজিদ, রহস্যময় দিঘি আর সবুজে ঘেরা কিছু অসাধারণ জায়গা। আর তার সাথে দেওয়ার চেষ্টা করব কিছু গাইডলাইন যেটা আপনাদের সহযোগিতা করতে পারে। চলুন যাত্রাটা শুরু থেকে শুরু করা যাক। আমার আজকের যাত্রাটি শুরু করতে যাচ্ছি ঢাকা গাবতলী বাস টার্মিনাল থেকে। আমি আজকে দিগন্ত বাসে করে যাব। আমার টিকিট পড়েছিল ৬৫০ টাকা। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা থেকে বাগেরহাটগামী যেই বাসগুলো সেগুলো রাতে অ্যাভেলেবেল থাকে না। এই দিগন্তই একটা বাস যেটা রাতে পাওয়া যায়। রাতে আমার বাস ছিল 10:30টায়, আর ঢাকা থেকে আনুমানিক যেতে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগে। আমি এখন দাঁড়ায় আছি বাগেরহাটে। আমার পেছনেই বাগেরহাট বাস স্ট্যান্ড। আর এখানে আমি নেমেছি ভোর 4টায়। আমাদের আজকের যাত্রাটা আমরা শুরু করতে যাব খানজাহান আলী মাজার থেকে। প্রথমে আমরা যাব মাজারে এবং মাজার থেকেই শুরু করব আজকের এই ভ্রমণ যাত্রা। আর ঘুরে দেখব বাগেরহাটের সৌন্দর্য, ঐতিহ্য, আর তার সাথে শেয়ার করব আপনাদের কিছু গাইডলাইন। এখন দাঁড়ায় আছি খানজাহান আলী মাজারের গেটের সামনে। আমার পেছনে গেট দেখতে পাচ্ছেন। এইমাত্রই আমি বাস থেকে নামলাম, লোকাল একটা বাস। বাগেরহাট যে বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে চড়ে আমি এখানে আসলাম। আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো, আর ভাড়া নিয়েছে 20 টাকা। তো এখন আমি ভেতরে যাব। খানজাহান আলী মাজারটা আর একটু ভেতরে, আমার হাঁটতে হবে, এখন হেঁটে হেঁটে যাব। আর এখন সকাল মোটামুটি অনেক, যার কারণে আশেপাশে কোনো মানুষ নেই, একদম জনশূন্য। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করলাম, এখনও এদিকে ঠান্ডার একটা আভাস আছে। মানে সকালে মোটামুটি একটা কুয়াশা টাইপ পড়ে। হ্যাঁ, এই টাইমে আমি এটা আসলে আশা করি নাই। যাই হোক, ওই গেট থেকে সর্বোচ্চ 2 মিনিট লাগবে আপনার হেঁটে যেতে। তাহলে পৌঁছায় যাবেন খানজাহান আলী মাজারে। আমরা সেদিকেই যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি খানজাহান আলী মাজারে। 1500 শতকে বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু। এই মাজার ঘিরে রয়েছে এক শান্ত পরিবেশ, যেখানে ধর্মীয় আবহাওয়া আর ইতিহাস মিলেমিশে একাকার হয়ে আছে। আর ঠিক পাশেই রয়েছে বিশাল খানজাহান আলীর দিঘি। এই দিঘির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার বিখ্যাত কুমির। স্থানীয়দের বিশ্বাস এই কুমিরগুলো বহু পুরনো ঐতিহ্যের অংশ। পানির উপর ভাসমান সূর্যের আলো আর চারপাশের নীরবতা জায়গাটিকে করে তুলেছে আরো রহস্যময় ও প্রশান্ত। আমি এখন দাঁড়ায় আছি মাজারের ঠিক সাইডেই, মসজিদের পাশে। আর এখানে একটি স্কুল আছে, প্রাইমারি স্কুল। এটাও কিন্তু খানজাহান আলীর নামেই। আমার এমন ফিল হচ্ছে অনেকটা হন্টেড প্লেসের মতো। তবে সকালবেলা আসলে পাখির ডাক, ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ পাবেন যদি সকালে আসেন। খুব সুন্দর। তখন মানুষও থাকে না, মানুষের ভিড়ও থাকে না, কোলাহল থাকে না। খুব অসাধারণ লাগবে তখন। বিষয়টা আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন, ফিল করতে পারবেন। আমি এতক্ষণ ছিলাম খানজাহান আলী মাজারে। মাজারটা পুরো ঘুরে দেখলাম। আর সকালবেলা আসলে দিঘির পাড়ে এত সুন্দর ঠান্ডা বাতাস, বসে বসে উপভোগ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আপনারাও আসলে একটু বসতে পারেন দিঘির পাড়ে। খুব সুন্দর একটা বাতাস থাকে, ঠান্ডা, ভালোই লাগে। আর সময় যত যাবে মানুষ তত বাড়বে, আস্তে আস্তে মানুষের আসা যাওয়া বেড়ে যাবে। এখন এখান থেকে আমি সরাসরি চলে যাব 7 গম্বুজ মসজিদের দিকে। এটা প্রবেশ পথ। টিকিট নিয়েছে 30 টাকা। আর একটা বিষয়, সেটা কেউ রবিবারে আসবেন না। রবিবারে
এখানের যে জাদুঘর এটা বন্ধ থাকে, আর এছাড়া সব দিনই খোলা থাকে। পার পার্সন 30 টাকা করে লেগেছে। এই যে এদিকে হচ্ছে বাগেরহাট জাদুঘর, এইটা হচ্ছে জাদুঘর, আর ওইদিকে হচ্ছে 60 গম্বুজ মসজিদ। আর রবিবারে যে মিউজিয়াম ওইটা হচ্ছে বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি। এখানে মূলত অনেক প্রাচীন যেই জিনিসপত্র ওগুলো আছে, আর রবিবারে হচ্ছে সেটা বন্ধ থাকে। আর আনফর্চুনেটলি আমি হচ্ছে রবিবারে এসেছি, যার কারণে এটা দেখতে পারবো না, দেখাতেও পারবো না। আপনারা কাইন্ডলি হচ্ছে মিউজিয়াম যদি দেখতে চান তাহলে রবিবার অ্যাভয়েড করবেন। এছাড়া সপ্তাহের আর যেই 6 দিন যে কোনো দিনে আসতে পারেন, আসলে দেখতে পারবেন। তবে রবিবার আসলে সেটা বন্ধ থাকবে। মসজিদের ভেতরে প্রবেশ করব, মানে মসজিদের এরিয়ার ভেতরে। আর এখানে একটা নদীও আছে, সরি দিঘিও আছে, এটাকে ঘোড়া দিঘি বলে। এটা ঐতিহাসিক। যাই হোক, সামনে যাই, সামনে গেলে দেখতে পারবো মসজিদ, মিউজিয়াম, রেস্ট হাউস। ওকে, খুব সুন্দর। পনেরোশো শতকে নির্মিত হয়েছিল এই 60 গম্বুজ মসজিদ। নাম 60 গম্বুজ হলেও এখানে রয়েছে মোট 81টি গম্বুজ। তার মধ্যে 77টি ছোট গম্বুজ এবং 4টি বড় গম্বুজ রয়েছে চাটকোনায়। লাল ইটের নির্মাণশৈল আর অসাধারণ কারুকাজ প্রমাণ করে সেই সময়ের উন্নত স্থাপত্য জ্ঞান। ভেতরে রয়েছে 60টি পাথরের স্তম্ভ, যা পুরো ছাদকে ধারণ করে রেখেছে শতাব্দীর পর শতাব্দী। এই মসজিদের ভেতরে দাঁড়ালে মনে হয় যেন সময় থেমে গেছে। ইতিহাসের প্রতিটা ইট যেন আজও কথা বলে। মসজিদ থেকে বের হয়ে এটা সামনের দিকে আসলাম, আর সামনেই হচ্ছে ঘোড়া দিঘি। এটাও খুব ঐতিহাসিক একটা দিঘি, সেটা দেখার জন্যই যাচ্ছি। স্থানীয়ভাবে এটি ঘোড়াদিঘি নামে পরিচিত। ধারণা করা হয় এটি মধ্যযুগীয় সময়ে খনন করা হয়েছিল এবং এটি এই অঞ্চলের পানি সংরক্ষণ ও জনবসতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। দিঘির চারপাশে শান্ত পরিবেশ, বড় বড় গাছ আর পানির স্বচ্ছতা জায়গাটিকে করে তুলেছে ভীষণ প্রশান্ত। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস যেন শুধু স্থাপনায় নয়, এই পানির গভীরতাতেও লুকিয়ে আছে। শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে ঘোড়াদিঘি হতে পারে আদর্শ একটি জায়গা। প্রকৃতি আর ইতিহাস দুটোরই অপূর্ব মিল খুঁজে পাওয়া যায় এই জায়গায়। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম, ভালোই লাগতেছিল। দিঘির পাড়েই হচ্ছে সুন্দর বসার মতো জায়গা আছে, বসেছিলাম। আপনারাও চাইলে ওখানে বসে থাকতে পারেন, একটু রিল্যাক্স করতে পারেন। এখন চলে যাবো আমি এখান থেকে সরাসরি চন্দ্রমহলে। আবারও চড়ে বসবো লোকাল বাসে এবং নামবো কাটাখালী। কাটাখালী মোড়ে নেমে যে কোনো ছোট বাসে উঠে বললেই হবে চন্দ্রমল্লিকা যাব, নামিয়ে দিবে। বাস থেকে নেমে হাঁটতেছি। রোড হচ্ছে ভাঙা মানে করতেছে, যার কারণে অটো পাই নেই, অটো চলে না, হেঁটে যেতে হচ্ছে। মানে পুরো একটা সেই পরিবেশ, মনে হচ্ছে কি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ভালোই লাগতেছে, সুন্দরবনের ভেতর দিয়ে চলে আসছে এমন লাগতেছে। আসলে এই জায়গাটা একদম সুন্দরবনের মতো মনে হচ্ছে। কি অসাধারণ ভিউ, বাবা রে, সুবহানাল্লাহ। সেই জাস্ট দেখেন, ক্যামেরাতে আসলে প্রপার আসে না, এগুলো খালি চোখে দেখলে আমার মনে হচ্ছে এটা সুন্দরবনেরই অংশ। ওই যে ওইদিকে
এইদিকে সেই পুরা সুন্দরবনেই, আমার মনে হচ্ছে এটা সুন্দরবনের সাইডেই পড়ছে। ঐতিহাসিক স্থাপনার পর এবার একটু প্রকৃতির কাছে। চন্দ্রমহল ইকো পার্ক সবুজে ঘেরা এক শান্ত জায়গা। এখানে রয়েছে লেক, খোলা মাঠ আর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা আদর্শ বলে আমি মনে করছি। পাখির ডাক আর হালকা বাতাস মনকে করে তোলে প্রশান্ত। আমি দাঁড়িয়ে আছি চন্দ্রমহল ইকো পার্কের মধ্যে, আর আমার পেছনে হচ্ছে চন্দ্রমহল। এটা হচ্ছে টিকিট, আমার থেকে নিয়েছে 60 টাকা প্রবেশের জন্য। আর পেছনে যেটা, এটা হচ্ছে ব্যাক সাইড, সামনের সাইড ওইদিকে, এটাই হচ্ছে চন্দ্রমহল। মোটামুটি ঠিক আছে, আসলে অ্যাজ ইউজুয়াল পার্ক যেমন হয় তেমনই। যদি একটু রিল্যাক্স করতে চান তাহলে আসতে পারেন। জায়গাটা রিল্যাক্স করার জন্য ঠিক আছে, ভালোই, খারাপ লাগবে না। আর আমি হচ্ছে একটা কথা বলবো, এদিকে অনেক বাতাস, এদিকে আসলে অনেক বাতাস, খুব সুন্দর, চারপাশ খুব গোছানো, আর অনেক বড় একটা এরিয়া, খুব বড়, অনেক বড়, বিশাল পুকুর আছে, ফুল গাছ আছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, খুব কালারফুল। তো এদিকে একটু হেঁটে বেড়ালে ভালোই লাগবে, আমার ভালোই লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, খুব সুন্দর। এখানে ছোট ছোট টুপরি আছে, চাইলে বসে থাকতে পারবেন। যাই একটার মধ্যে একটু বসি, কেমন লাগে দেখি। উফ, বিসমিল্লাহ, ভালোই লাগতেছে। এর মধ্যে বসলাম, বাতাস উপরে হচ্ছে, এটাকে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে সন বলে, মানে হচ্ছে ধানের যেই থাকে ওইটা, সনের ঘর ওইটা, এমন টাইপ একটা বাঁশ দিয়ে বানাইছে। আমার হচ্ছে পেছনে একটা খালের মতো আর কি, খাল। আমার কাছে কেন জানি এই জায়গাটা মানে একদমই সুন্দরবন, আমি সুন্দরবন যাই নাই, মানে ভিডিওতে দেখছি ওরকম লাগতেছে আর কি, যে একটা খালের মধ্যে দিয়ে দুই সাইডে খুব সুন্দরবনের মতো লাগতেছে, মানে চোখের একটা শান্তি, ভালোই লাগতেছে। এখানে রিল্যাক্স করার জন্য আসতেই পারেন, বসে একটু রিল্যাক্স করলেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি খুব এনজয় করতেছি, সাথে ঠান্ডা বাতাস। একে তো রোদ, প্রচণ্ড রোদ, বাট ঠান্ডা বাতাস থাকার কারণে একটু রেহাই পেলাম। তবে এদিকে প্রচুর আম গাছ, যা বুঝলাম, প্রচুর আম। আবারও আমি লোকাল বাসে চড়ে ব্যাক করব কাটাখালীতে, এবং কাটাখালী থেকে আরেকটা বাসে চড়ে চলে যাব ফকিরহাটে। আর এই দুইটা জায়গার জন্য আমার খরচ পড়বে 40 টাকা। এখন আমি অবস্থান করছি ফকিরহাট, ঠিক দোলা কাউন্টারের অপোজিটেই হচ্ছে টমটম দাঁড়িয়ে থাকে। টমটমে করে আমি চলে যাব যাত্রাপুর, আর যাত্রাপুর যাওয়ার জন্য আমার ভাড়া লাগবে 30 টাকা। যাত্রাপুর বাজার থেকে আমি এখন কোদলা মাঠ বা অযোধ্যা যাবার জন্য একটা ভ্যান ভাড়া করেছি, যার ভাড়া পড়েছে যাওয়া আসা 120 টাকা। অবশ্যই দামাদামি করে ভ্যানটা ঠিক করবেন, কারণ দামটা একটু বেশি চায়। 120 টাকা ঠিক আছে, আপনি 100 টাকার মধ্যেও ঠিক করতে পারেন দামাদামি করে। আমি এখন দাঁড়িয়ে আছি কোদলা মঠে, যা বাগেরহাটের অন্যতম প্রাচীন ও উঁচু মঠ হিসেবে পরিচিত। প্রায় 1800 শতকে নির্মিত এই স্থাপনাটি হিন্দু স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এর উচ্চতা এবং নকশা সত্যিই অবাক করার মতো। এখানে দাঁড়িয়ে বোঝা যায় এই অঞ্চলের ভিন্ন ধর্ম ও সংস্কৃতি কিভাবে সহবাস্তবায়ন করছে শতাব্দীর পর শতাব্দী।
লাল ইটের গায়ে সময়ের ছাপ থাকলেও এর সৌন্দর্য এখনো অমনিল। ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। এই হলো বাগেরহাট। যদি আপনি ইতিহাস ভালোবাসেন, যদি স্থাপত্য আপনাকে টানে, কিংবা যদি প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে নিতে চান, তাহলে বাগেরহাট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আর অবশ্যই জানাবেন আজকের সবথেকে কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।